আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 2 অর্থায়নের উৎস এই অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তহবিলের বহিস্থ তহবিল। প্রথমেই আসো, বহিস্থ তহবিল বলতে আমরা কি বুঝবো। বহিস্থ তহবিল বলতে আমরা বুঝবো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে থেকে যখন আমরা কোনো অর্থায়ন করব, তখন সেটাকে আমরা বলবো তহবিলের বহিস্থ উৎস বা বহিস্থ তহবিল। দেখো বইতে কি লেখা আছে। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝানো হয়। এখানে একটা উদাহরণ দিয়েছি, আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা তহবিল সংগ্রহ করব, তখন ওটাকে আমরা বহিস্থ তহবিলের উৎস বলতে পারি। এটি তহবিল সংগ্রহের একটি জনপ্রিয় উৎস। এখন দেখো, আমরা এই যে প্রথমেই যে আমরা উদাহরণটা দিলাম ব্যাংক থেকে ঋণ নিয়ে, ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। এখন আমরা প্রথমে দেখে নেব এই ব্যাংক থেকে ঋণ নিলে কি কি বৈশিষ্ট্য। ব্যাংক থেকে ঋণ নিলে প্রথমত এখানে বোধহয় তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটা কি, একটু আন্ডারলাইন করে নাও। ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করে সুদ আসল ফেরত দিতে হয়। আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেব, ব্যাংক ঋণের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেওয়া হবে। মেয়াদ শেষ হলে সুদ সহ, ব্যাংকের থেকে ঋণ নিলে আমরা জানি আমাদেরকে সুদ পরিশোধ করতে হয়, সুদ সহ আসল অর্থ ওই মেয়াদ শেষে, যে মেয়াদটা উল্লেখ থাকবে ঋণ নেওয়ার সময়, ওই মেয়াদ শেষে ওই অর্থটুকু ফেরত দিতে হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, ব্যাংক থেকে ঋণ নিলে প্রথম বৈশিষ্ট্য আমরা 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম, সুদ সহ আমাদেরকে ফেরত দিতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, সুদের হার সুনির্দিষ্ট থাকে, যা দীর্ঘকাল ব্যাপী পরিবর্তন করা হয় না। ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হবে তখনই কত % হারে ব্যাংক ঋণের সুদের হার দিতে হবে সেটা চুক্তিপত্রে উল্লেখ থাকে। ঠিক আছে, এটা সুনির্দিষ্ট থাকে, দীর্ঘকাল ব্যাপী এটা পরিবর্তন করা হয় না। তৃতীয়ত, 3 নম্বর বৈশিষ্ট্যটা একটু দেখো। নিয়মিতভাবে এই সুদের অর্থ এবং কিস্তি, হ্যাঁ, ব্যাংক সুদের যে অর্থ এবং কিস্তি পরিশোধ এবং মেয়াদ অন্তে আসল পরিশোধ করা বাধ্যতামূলক। মানে মেইন কথা হচ্ছে, তুমি যখন ব্যাংক থেকে ঋণ নেবা তখন চুক্তি অনুযায়ী তোমাকে বলে দেবে প্রত্যেক কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে সুদ সহ, হ্যাঁ, এবং মেয়াদ শেষে আসল টাকা পরিশোধ করতে হবে, যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি থাকে, বাধ্যতামূলক থাকে। তাহলে দেখো, কারবারটা যদি লাভজনক, লাভ করুক, যে ব্যবসার জন্য তুমি ঋণ নিয়েছো এই ব্যবসাটা যদি লাভ হোক আর না হোক, তবু এই সকল অর্থ এই ব্যবসায়ীকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে আমরা কি পেলাম, ব্যাংক থেকে ঋণ নিলে তার 3টি বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্য এখানে পাওয়া গেল। ঠিক আছে, এছাড়া ব্যাংকের কাছে ঋণপত্র বা ডিবেঞ্চার বন্ড বিক্রয় করেও এ ধরনের তহবিল সংগ্রহ করা যায়। অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করাও তহবিল সংগ্রহের বহিস্থ উৎস হিসেবে বিবেচিত হবে। আমরা এখানে কিন্তু কয়েকটা বহিস্থ উৎসের নাম পেয়ে গেলাম এবং আমরা জানলাম ব্যাংক থেকে ঋণ নিলে এটার কয়টি বৈশিষ্ট্য আছে। কয়টি পেলাম? 3টি। এই বৈশিষ্ট্য 3টা মনে রাখতে হবে, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। এবার আসো, এখন আমরা দেখে নিই, আমরা তো এতক্ষণ জানলাম তহবিল সংগ্রহের মানে বহিস্থ উৎস বলতে কি বুঝি। এখন এই যে আমরা তহবিল সংগ্রহের বহিস্থ উৎস সম্পর্কে জানলাম এবং এই উৎসগুলোর মধ্যে কি কি আছে এগুলো আমরা দেখব। কিন্তু এর আগে এই তহবিল সংগ্রহের বহিস্থ উৎসগুলো জনপ্রিয় কেন? জনপ্রিয়, এটা 2টা কারণ এখানে দেওয়া আছে। প্রথম কারণটা কি দেখো, ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়। ফলে কি হচ্ছে, প্রদেয় করের পরিমাণ কম হচ্ছে। এই লাইনটার মানে হচ্ছে, তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও তোমাকে ঋণের সুদ দিতে হবে বাধ্যতামূলকভাবে। মনে করো তোমাকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে তোমাকে ঋণের সুদ দিতে হচ্ছে 1000 টাকা এবং তোমার ব্যবসায় লাভ হয়েছে 10,000 টাকা। তাহলে তুমি কর দেবা, ওই লাভের থেকে ঋণের সুদ বাদ দেবে 1000 টাকা, বাকি 9000 টাকার উপর তুমি কর প্রদান করবা। আর যদি তুমি ব্যাংক থেকে ঋণ না নিতা তাহলে তোমাকে সুদ দিতে হতো না, তাহলে তোমাকে কি হতো, ওই সম্পূর্ণ 10,000 টাকার উপরে তোমাকে কর প্রদান করতে হতো। হ্যাঁ, এটাই বলছে, যেহেতু ব্যাংক থেকে ঋণ নিলে তোমাকে সুদ দিতে হচ্ছে, ওই সুদটা আমরা আমাদের লাভের থেকে, মোট লাভ থেকে আমরা বাদ দেব। বাদ দিয়ে যে লাভটা থাকবে ওই লাভের উপর আমরা কর প্রদান করব। এর ফলে কি হচ্ছে, প্রদেয় করের পরিমাণ কম হচ্ছে। তার মানে যখনই ব্যাংক ঋণের মাধ্যমে আমরা অর্থায়ন করব, আমাদের আলটিমেটলি কর যেটা আমরা দেব সরকারকে, ওই করের পরিমাণটা কম হবে। ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়।
ঠিক আছে। যদি কোনো প্রতিষ্ঠানগুলো যখন ছোট প্রতিষ্ঠান হয় তখন দেখা যাবে যে অভ্যন্তরীণ তারা যে অর্থ সংস্থান করছে এটা নিজেদের যে অর্থ সংস্থান থাকে প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় যত টাকা তার প্রয়োজন ব্যবসা করতে তার থেকে কম হয়, তখন কিন্তু তার জন্য এই বহিস্থ তহবিলই তার একটা তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। এই যে দুইটা কারণে, একটা হচ্ছে করটা তাকে কম দিতে হচ্ছে এবং ছোট প্রতিষ্ঠানের জন্য এটা বেশ সুবিধাজনক একটা উৎস হিসেবে কাজ করে, কারণ তাকে বহিস্থ তহবিলের উৎসের উপর ডিপেন্ড করতে হয়। এই দুইটা কারণ হচ্ছে তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসের জনপ্রিয়তার কারণ। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। কিন্তু শুধু কি তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলোর জনপ্রিয়তা আছে মানে সুবিধাই আছে, এটার কোনো অসুবিধা নেই? অবশ্যই এটার কিছু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো কি? এর সুদ প্রদান করা বাধ্যতামূলক। হ্যাঁ, আমরা একটু আগেও দেখেছি কারবারটা তুমি যে ব্যবসার জন্য মানে অর্থায়নটা করেছো, হ্যাঁ, সেই ব্যবসা প্রতিষ্ঠা সেটা তোমার লাভ হোক লস হোক যেটাই হোক না কেন, যাই হোক না কেন, তোমাকে ঋণের সুদ এবং কিস্তি অবশ্যই প্রদান করতে হবে। ঋণের সুদ এবং আসল কিস্তি প্রদান করা অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে। অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে এই ধরনের অসুবিধার সৃষ্টি হয় না। হ্যাঁ, এটা হচ্ছে বহিস্থ তহবিল থেকে যখন আমরা অর্থায়ন করব বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন বহিস্থ তহবিল থেকে অর্থায়ন করবে তখন তার ওই বহিস্থ তহবিল থেকে অর্থায়ন করার একটা অসুবিধা। ঠিক আছে। এবার দেখো বহিস্থ তহবিল এই যে আমরা পড়ছি, এই বহিস্থ তহবিলটাকে মেয়াদের ভিত্তিতে ভাগ করা যায়। হ্যাঁ, প্রথমটা কি আছে দেখো, স্বল্প মেয়াদি, সাধারণত 3 ভাগে ভাগ করে। দ্বিতীয়টা হচ্ছে মধ্যমেয়াদী, তৃতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, এই 3 ভাবে সাধারণত ভাগ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন তহবিল সংগ্রহের বহিস্থ তহবিল সংগ্রহের স্বল্প মেয়াদী উৎস যাব। উৎস যাওয়ার আগে তাহলে আমরা তো বুঝতে পারছি, আমরা তহবিল সংগ্রহের বাহ্যিক উৎস দেখলাম, আমরা কি দেখলাম, ঋণের বৈশিষ্ট্যগুলো দেখলাম ব্যাংক থেকে ঋণ নিলে, আর কি দেখলাম, বাহ্যিক উৎস জনপ্রিয়তা এবং জনপ্রিয়তার দুইটা কারণ দেখলাম এবং এটার অসুবিধা দেখলাম। এবার চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক আমাদের এখানে কি আছে একটু দেখো তো। এখানে আছে বহিস্থ তহবিলের স্বল্প মেয়াদী উৎস। ঠিক আছে। বহিস্থ তহবিলের আমরা জানি বহিস্থ তহবিলকে মেয়াদের উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা কি স্বল্প মেয়াদী, দ্বিতীয়টা কি মধ্যমেয়াদী, তৃতীয়টা কি দীর্ঘমেয়াদী। প্রথমে আসবো আমরা বহিস্থ তহবিলের স্বল্প মেয়াদী উৎসতে। স্বল্প মেয়াদী উৎস বলতে কি বোঝানো হবে? যেই উৎস থেকে অর্থটা নিলে 1 বছরের কম সময়ের মধ্যে ওই উৎসের অর্থটা ফেরত প্রদান করতে হয়। হ্যাঁ, স্বল্প মেয়াদ বলতে কি বোঝায়? 1 বছরের কম সময় বোঝানো হয়। একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্প মেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়, যা 1 বছর বা তার চেয়ে কম সময়ে পরিশোধযোগ্য, মানে পরিশোধ করতে হয়। 1 বছরের কম সময়ে অর্থায়ন মানে যেখানে থেকে অর্থায়ন করলে পরিশোধ করতে হয়। এই তহবিল সংগ্রহের স্বল্প মেয়াদী উৎসের কিছু সুবিধা আছে। এখন আমরা সুবিধাগুলো দেখব। খেয়াল করো, বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদী উৎস থেকে যদি আমরা অর্থ সংস্থান করি তাহলে এই খরচটা তুলনামূলকভাবে সর্বোচ্চ হতে পারে, আবার সর্বনিম্ন হতে পারে। হ্যাঁ, অনেক বেশি হতে পারে খরচটা, আবার কমও হতে পারে। যেমন মনে করো, ব্যাংক হতে গৃহীত ঋণের জন্য স্বল্প মেয়াদে তুলনামূলকভাবে সুদের হারটা বেশি প্রদান করতে হয়। তুমি যদি ব্যাংক থেকে স্বল্প মেয়াদে সুদ নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ঋণের সুদ প্রদান করতে হবে যেটা তুলনামূলকভাবে বেশি হয়। আবার স্বল্প মেয়াদে অর্থ সংস্থান করার জন্য কিছু ঋণ মুক্ত উৎস আছে, মানে তোমাকে সুদ প্রদান করতে হবে না, এ ধরনের উৎস আছে। যেমন মনে করো বাকিতে পণ্য ক্রয়। তুমি যদি পণ্যটা বাকিতে ক্রয় করে নিয়ে আসো 10,000 টাকার পণ্য কাঁচামাল, তখন কি হবে বলো তো? তোমার কাছে 10,000 টাকা নেই, কিন্তু 10,000 টাকার কাঁচামাল তোমার ব্যবসায় চলে আসলো। তার মানে এটা তোমার একটা স্বল্প মেয়াদী উৎস হলো, তোমার একটা 10,000 টাকা অর্থায়ন হয়ে গেল, যে টাকাটা তুমি পরিশোধ করবা স্বল্প সময়ের মধ্যে। ঠিক আছে। বকেয়া মজুরি, তুমি মজুরিটা পরিশোধ করো নাই এই মাসে, তাহলে কি হচ্ছে, কিন্তু তুমি তোমার সার্ভিসটা ঠিকই পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের স্বল্প সময়ের জন্য অর্থ সংস্থান করা হয় এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে, যেটার কোনো খরচ থাকছে না। কি খরচ থাকছে না? মূলধনী খরচ থাকছে না। এই মূলধনী খরচ কি এটা এখনো আমরা জানি না, আমরা জানবো। এটা হচ্ছে আমাদের মূলধন ব্যয় নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়গুলোতে আমরা ডিটেলসে জানবো। তো প্রথম যে সুবিধা আছে বহিস্থ তহবিলের স্বল্প মেয়াদী উৎসের, তার প্রথম যে সুবিধাটা কি, এটা এক্ষেত্রে খরচটা সর্বোচ্চ হচ্ছে, ব্যাংক থেকে যদি ঋণ হয় সর্বোচ্চ, এবং কিছু সর্বনিম্ন মানে ঋণ মুক্ত উৎস আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টা কি আছে দেখো, দ্বিতীয়ত কি, স্বল্পমেয়াদী অর্থ আদান প্রদানের প্রক্রিয়াটি সবচেয়ে দ্রুততম এবং সরল প্রক্রিয়া। হ্যাঁ,
পক্ষান্তরে মধ্যম এবং দীর্ঘমেয়াদী অর্থ আদান প্রদানের জন্য অনেক সময় ব্যয় এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আমরা এই যে তুমি যদি বকেয়া মজুরি হয়, হ্যাঁ, অথবা তুমি যদি বাকিতে পণ্য ক্রয় করো, এগুলো সব থেকে সহজ এবং দ্রুততম প্রক্রিয়া। আর মধ্যম এবং দীর্ঘমেয়াদী যদি অর্থ সংস্থানে যাও, সেক্ষেত্রে সময়টা ব্যয় হবে, হ্যাঁ, কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আমরা যখন মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পড়ব, তখন আমরা এটা বুঝতে পারবো। তৃতীয়ত, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের চাহিদা 1 বছর সময়ের মধ্যে অতি দ্রুত পরিবর্তনশীল হয়, যেমন মনে করো ফ্যাশন হাউসগুলো, এদের পণ্যের চাহিদাটা 1 বছর সময়ের মধ্যে, মানে চাহিদা, মানে নতুন নতুন ডিজাইন আসছে, এদের পণ্যের চাহিদা চেঞ্জ হচ্ছে। এই সকল প্রতিষ্ঠানে, হ্যাঁ, উৎপাদন এবং অর্থায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না, তখন তারা কি করে, এই স্বল্পমেয়াদী অর্থায়নের পরিকল্পনা তারা গ্রহণ করে। ঠিক আছে? তার মানে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদে অর্থ সংস্থান করা তাদের জন্য কি হচ্ছে, সুবিধাজনক হচ্ছে। আচ্ছা, আমরা এই স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের সুবিধাগুলো আমরা দেখলাম। এখন আমরা এই কি উৎস আছে স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের, এই উৎসগুলো আমরা দেখে নেব। ঠিক আছে? এই স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের উৎসকে আবার 2 ভাগে ভাগ করেছে। হ্যাঁ, বহিস্থ অর্থ সংস্থানকে 3 ভাগে ভাগ করেছে, যার মধ্যে প্রথম ভাগটা কি, প্রথম ভাগটা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান। এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে, কি সেটা, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। হ্যাঁ, আমরা এখন আগে দেখব প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি আছে, এরপর আমরা দেখব অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি আছে। ঠিক আছে? আজকে আমরা প্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা স্বল্পমেয়াদী, আমরা বহিস্থ অর্থায়ন কি জানলাম, এটা সুবিধা অসুবিধা জানলাম। স্বল্পমেয়াদী অর্থায়ন কি জানলাম, এটা সুবিধাগুলো জানলাম। এবার আসো স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কি হতে পারে। প্রথম প্রাতিষ্ঠানিক উৎসটা কি আছে দেখো, প্রাপ্য বিল বাট্টাকরণ। ঠিক আছে? একটু খেয়াল করো, প্রাপ্য বিল বাট্টাকরণ, এটা বিষয়টা কি আমাদের জানতে হবে। আমরা বিনিময় বিল সম্পর্কে এর আগেও পড়েছি, বিনিময় বিল সম্পর্কে আমাদের ধারণা আছে। তো এটা দেখার জন্য দেখো, প্রথমে এখানে বিনিময় বিল সম্পর্কে, প্রাপ্য বিল বাট্টাকরণ জানতে হলে আমাদের বিনিময় বিলটা আগে বুঝতে হবে, সোজা কথা। ঠিক আছে? বিনিময় বিলটা কখন বলা হচ্ছে, দেখো সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, পণ্য যখন বাকিতে ক্রয় করা হয়, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদে, সাধারণত 3 মাস শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। এই দলিলকে বলা হবে বিনিময় বিল। তার মানে এখানে তুমি বিনিময় বিলের সংজ্ঞাটা পেয়ে গেলা। ঠিক আছে? আচ্ছা, বিনিময় বিলের মেয়াদ সাধারণত কেমন থাকে, 3 মাস। ঠিক আছে? এই যে দলিলটা, এটাকে বলা হচ্ছে বিনিময় বিল। কখন এটার ক্রিয়েট করা, কখন এই বিনিময় বিলটার প্রয়োজন হবে, যখন বাকিতে পণ্য ক্রয় করা হবে। হ্যাঁ, মনে করো বাকিতে পণ্য ক্রয় করলো একটা প্রতিষ্ঠান 10,000 টাকার, তাহলে ওটা 3 মাস পর এই 10,000 টাকাটা পরিশোধ করা হবে। ঠিক আছে? এখন এই ক্রয়কারী প্রতিষ্ঠান কি করবে সেক্ষেত্রে, এক্ষেত্রে দেখো, বিক্রেতা একটি দলিল প্রস্তুত করবে যেটাতে ক্রেতা স্বীকৃতি দিয়ে দেবে। ঠিক আছে? মানে তার মানে কি, একটা দলিলের মাধ্যমে এই ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে বলবে যে সে 3 মাস পরে 10,000 টাকা পরিশোধ করবে। যে দলিলের মাধ্যমে, এই দলিলটা মূলত বিক্রয়কারী বা বিক্রেতা প্রস্তুত করছে, ক্রেতা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? যেটাই হোক না কেন, অতটা ডিটেলস আমাদের এই বইতে দেওয়া নেই, আমরা শুধু মনে করব একটা দলিলের মাধ্যমে ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে, হ্যাঁ, একটা দলিলের মাধ্যমে অঙ্গীকার করছে যে সে 3 মাস পর এই 10,000 টাকা পরিশোধ করে দেবে। যে দলিলটাকে বলা হবে কি, বিনিময় বিল। ঠিক আছে? এই বিনিময় বিলটা বিক্রেতার কাছে হচ্ছে এটা একটা প্রাপ্য বিল। বোঝা গেছে? বিক্রেতা বিলটা পেল, বিক্রেতা এই বিনিময় বিলটার টাকা পাবে 3 মাস পরে, ক্রেতা 3 মাস পরে এই বিনিময় বিলের টাকাটা বিক্রেতাকে দেবে। আচ্ছা, বিক্রেতা এই টাকাটা পাবে 3 মাস পরে, কিন্তু বিক্রেতার কিন্তু এই সময়, এই মুহূর্তে তার নগদ টাকার প্রয়োজন হতে পারে। তখন সে কি করবে, তখন সে এই বিলটা বাণিজ্যিক ব্যাংকের কাছে নিয়ে যেয়ে ভাঙিয়ে আনবে, নগদ করে নিয়ে আসবে। হ্যাঁ, বা যেটাকে আমাদের বলা হচ্ছে বাট্টা করে আনবে। বাট্টা করে, এই ধরনের বিল বাণিজ্যিক ব্যাংকে ভাঙিয়ে বা বাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা যায়। বিক্রেতা তখন এই 10,000 টাকার বিলটা কি করবে, বাণিজ্যিক ব্যাংকের কাছে নিয়ে যেয়ে দেবে, দিয়ে নগদ টাকা সংগ্রহ করবে। কিন্তু এক্ষেত্রে কথা আছে, মনে করো এক্ষেত্রে পুরো 10,000 টাকাই দিয়ে দেবে না ব্যাংক তাকে কিছু টাকা কমে, একটা পার্সেন্টেজ কমে বাট্টা করে দেবে, নগদ টাকা দিয়ে দেবে। ঠিক আছে? এটা হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ। মেয়াদ শেষে ব্যাংক সম্পূর্ণ অর্থ
ক্রেতার কাছ থেকে নিয়ে নেবে। তোমাদের বইয়ের উদাহরণটাই দেখো, ধরা যাক একজন ক্রেতা খেয়াল করো, আমি তো এতক্ষণ তোমাদের 10 টাকার একটা উদাহরণ দিয়ে বিনিময় বিলটা এবং বিনিময় বিল বাট্টাকরণ বোঝানোর চেষ্টা করলাম। এবার বইয়ের উদাহরণটা আমরা দেখি। একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করে বিক্রেতাকে বিনিময় বিল নামক দলিলে এই মর্মে অঙ্গীকার করে যে সে মার্চের 30 তারিখের মধ্যে বিক্রেতাকে 500 টাকা পরিশোধে বাধ্য থাকবে। সে 500 টাকার পণ্যদ্রব্য কিনেছে, বলেছে যে সে মার্চ মাসের 30 তারিখের মধ্যে 500 টাকা সে পরিশোধ করবে, দলিলে অঙ্গীকার করেছে। বিক্রেতার যদি এখন অর্থের প্রয়োজন হয় তখন সে কি করবে? এই বিনিময় বিলটা মেয়াদ পূর্তির পূর্বে সে নিয়ে যাবে কোথায়? ব্যাংকের কাছে। নিয়ে ওই বিলটা সে বিক্রয় করে দেবে। বিক্রয় করে দিলে এই 500 টাকা তো তাকে ব্যাংক দেবে না, হ্যাঁ, ওই 500 টাকা থেকে কিছু টাকা কমে দেবে। মনে করো ব্যাংক এক্ষেত্রে 3% হারে বাট্টা করে তাকে দিল, তাহলে 500 টাকা 3% যে অ্যামাউন্টটা হয়, হ্যাঁ, 500 টাকার 3% কত আসে দেখো তো একটু ক্যালকুলেশন করে। 500 টাকার 3% আসে 15 টাকা। 15 টাকা কমে এই বিক্রেতাকে 485 টাকা নগদ দিয়ে দেবে। আর ব্যাংক পরবর্তীতে ওই 3 মাস পর ব্যাংকের কাছে ক্রেতা 500 টাকা দিয়ে দেবে। এই যে প্রসেসটা, এই পুরা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ, যেটা অর্থায়নের একটি উৎস হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পরের পয়েন্টটা, প্রদেয় বিল। খেয়াল করো, আমরা এতক্ষণ বিনিময় বিল নিয়ে পড়লাম না? যেই বিনিময় বিলটা ছিল বিক্রেতার কাছে প্রাপ্য বিল, ওটাই হবে ক্রেতার কাছে প্রদেয় বিল। এটাও একটা স্বল্পমেয়াদী অর্থসংস্থানের প্রাতিষ্ঠানিক উৎস। ঠিক আছে, দেখো উপরের উদাহরণে বিনিময় বিল, বিক্রেতার দৃষ্টিতে সেটা একটা প্রাপ্য বিল, যেটা ক্রেতার দৃষ্টিতে প্রদেয় বিল, এবং এটা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। দেখো, ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য ব্যবসায় অর্থ সংস্থান হয়, কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদ সহ ফেরত দিতে হতো। খেয়াল করো, তুমি যখন ক্রয় করছো তখন তোমার কাছে ওই বিলটা হচ্ছে প্রদেয় বিল। হ্যাঁ, কোনো একটা প্রতিষ্ঠান যখন ক্রয় করছে তার কাছে প্রদেয় বিল। কখন সেটা প্রদেয় বিলটা হচ্ছে? প্রদেয় বিলের মাধ্যমে অঙ্গীকার করছে যখন সে বাকিতে পণ্য ক্রয় করছে। মনে করো ক্রেতা 10,000 টাকার বাকিতে পণ্য ক্রয় করে বিনিময় বিলের মাধ্যমে সে বলল যে বিনিময় বিলের মাধ্যমে ক্রয় করলো, সে 3 মাস পর অর্থটা পরিশোধ করবে। তাহলে দেখো এই 10,000 টাকার কাঁচামাল তার প্রতিষ্ঠানে চলে আসছে। হ্যাঁ, তার মানে কি এই প্রদেয় বিলের মাধ্যমে তার 10,000 টাকার কাঁচামাল সে পেয়ে যাচ্ছে, নগদ টাকা সে দিচ্ছে না, সে দেবে 3 মাস পরে। হ্যাঁ, তাহলে তার এই 10,000 টাকার একটা অর্থসংস্থান হয়ে যাচ্ছে বাকিতে ক্রয়ের ফলে। হ্যাঁ, এর জন্য কি বলা হচ্ছে, নগদে পণ্য ক্রয় করতে হলে তার কিন্তু অর্থের প্রয়োজন হতো, আবার সেই অর্থটা যদি সে ব্যাংক থেকে ঋণ নিত তাহলে তাকে সুদ দিতে হতো, কিন্তু ব্যাংক থেকে ঋণ না নিয়ে সে বাকিতে ক্রয় করছে বিনিময় বিলের মাধ্যমে, এক্ষেত্রে তাকে কোনো সুদ দিতে হচ্ছে না। হ্যাঁ, এই সেম বিনিময় বিলটা ক্রেতার কাছে এখানে থাকবে প্রদেয় বিল। পরবর্তী পয়েন্টে আসো। এখন আমরা দেখব স্বল্পমেয়াদী অর্থসংস্থানের প্রাতিষ্ঠানিক উৎসের 3 নম্বর পয়েন্ট, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এটা একটু খেয়াল করো, ব্যাংক থেকেও কিন্তু 1 বছরের কম সময়ের জন্য ঋণ নেওয়া যায়, যেটাকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এই লাইনটা আন্ডারলাইন করে নাও। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ একটি প্রধান উৎস। ঠিক আছে, স্বল্পমেয়াদী অর্থায়ন যখন করা হচ্ছে তখন এই জামানতবিহীন ব্যাংক ঋণটা হবে একটা প্রধান উৎস। ঠিক আছে, এ ধরনের ব্যাংক ঋণ বিভিন্ন রকম হতে পারে। সাধারণত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের নির্দিষ্ট সময়ান্তে সুদ আসল একসাথে পরিশোধ করা হয়। অনেক সময় ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট সময়ের পূর্বে ঋণের কিয়দংশ বা সম্পূর্ণ অংশ পরিশোধের উৎসাহ প্রদান করা নিমিত্তে মোট পরিমাণের উপর কিছু টাকা সে ছাড় প্রদান করতে পারে। ঠিক আছে, মনে করো বিষয়টা কেমন, একজন ঋণ গ্রহীতা 6 মাস পর 6,000 টাকা যদি সে 6 মাসের আগে পরিশোধ করে দেয় তাহলে ব্যাংক তাকে কিছু পরিমাণ ছাড় দিতে পারে। ঠিক আছে, তুমি মেয়াদের আগেই পরিশোধ করছো স্বল্পমেয়াদী ঋণটা, তোমাকে একটু কম দিতে হবে, 5,880 টাকা দিতে হবে, এরকম সে বলতে পারে। এছাড়া ঋণ গ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ পরিশোধের অঙ্গীকার না করে ব্যাংক চাওয়া মাত্র ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করে, সেটা হবে চাহিদা মাত্র প্রদেয় ঋণ। স্বল্পমেয়াদী ঋণ কিন্তু ঋণের মধ্যে কিন্তু আবার এমন হতে পারে যে সে নির্দিষ্ট সময় শেষে সুদ সহ আসল টাকা পরিশোধ করবে, এরকম হতে পারে, অথবা হতে পারে চাহিদা মাত্র প্রদেয় ঋণ হতে পারে, যে ব্যাংক যখন চাবে তখনই এই ঋণের অর্থ সুদ সহ সে পরিশোধ করবে, এমনও হতে পারে। যে সকল প্রতিষ্ঠানের অর্থায়নের বিকল্প উৎস আছে তারা স্বল্প খরচে এই উৎস ব্যবহার করতে পারে। তার মানে দেখো দুইটা পয়েন্ট আমরা পেলাম। ব্যাংক থেকে যখন স্বল্পমেয়াদী ঋণ নেওয়া হয় এটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণ হচ্ছে একটা প্রধান উৎস। হ্যাঁ, এক্ষেত্রে তো বুঝতেই পারছো যে তোমার নির্দিষ্ট দুই রকমই হতে পারে, একটা হচ্ছে নির্দিষ্ট সময় সুদ সহ সে দিতে পারে একসাথে
অর্থ পরিশোধ করতে পারে, আর যদি সময়ের শেষে আগেই সে ফেরত দেয় ব্যাংক কিছু টাকা তাকে ডিসকাউন্ট দিতে পারে, কম প্রদান করতে বলতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের আগে যদি এটা হয়। আবার চাহিদা মাত্র ব্যাংক ঋণ, সেটাও কিন্তু এখানে হতে পারে। পরবর্তীটাতে আসো। পরবর্তী পয়েন্ট কি আছে? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। দেখো, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের আরেকটা উৎস কি? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বিষয়টা কেমন? হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যাংকে যে অ্যাকাউন্টটা বা ব্যাংক হিসাবটা খুলে থাকে সেটা হচ্ছে চলতি হিসাব। ঠিক আছে, এই চলতি হিসাবের একটা বৈশিষ্ট্য কি? চলতি হিসাবে দিনে যতবার খুশি, আমি একটু চলতি হিসাবটা আগে বুঝিয়ে নিই, তারপর তোমাদের ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন সম্পর্কে এটা বইতে যেটা আছে বুঝাবো। চলতি হিসাবটা কি? এই হিসাবে অ্যাকাউন্টটা যখন সাধারণত ব্যবসায়ীরা খোলে বা ব্যবসা প্রতিষ্ঠানরা খোলে, এক্ষেত্রে কি হচ্ছে? এই হিসাবে দিনে যতবার খুশি অর্থ জমা দেওয়া যাচ্ছে, ততবার খুশি অর্থ উত্তোলন করা যাচ্ছে, এবং এই হিসাবে ব্যাংক কোনো সুদ দেয় না। কিন্তু এই হিসাবের একটা সুবিধা আছে। সুবিধাটা কি? তোমার এই অ্যাকাউন্টে যত টাকা থাকবে তার থেকে বেশি অর্থ তুমি উত্তোলন করতে পারবা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। এই যে মনে করো তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, কোনো সময় তোমার যদি 15,000 টাকার প্রয়োজন হয়, তুমি উত্তোলন করতে পারবা 5,000 টাকা বেশি। হ্যাঁ, এক্ষেত্রে এটার এই সুবিধা শুধুমাত্র চলতি হিসাবে থাকে। এই যে 5,000 টাকা বেশি উত্তোলন করতে পারলা, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এই অতিরিক্ত 5,000 টাকা যে তুমি উত্তোলন করলা, এটার জন্য তোমাকে কি করতে হবে? ব্যাংকে সুদ প্রদান করতে হবে। ঠিক আছে, কত টাকায় জমাতিরিক্ত বেশি উত্তোলন করা যাবে তার একটা লিমিট ব্যাংক দিয়ে দেয়। ব্যাংক শুরুতেই বলে দেয় যে তোমার এই অ্যাকাউন্টের জন্য তুমি এত টাকা জমাতিরিক্ত উত্তোলন করতে পারবা। নিয়মটা কি? তুমি উত্তোলন করলা, ওইটার উপর সুদ সহ আসল টাকা তোমাকে যত দ্রুত সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে ফেরত দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। দেখো বইতে কি আছে? সব প্রতিষ্ঠানই মূলত চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় এবং দেনা পরিশোধ করে থাকে। হ্যাঁ, সব প্রতিষ্ঠানের লেনদেনই হচ্ছে সে টাকা দেবেও, তার দেনাদারকে টাকা দেবে সে ব্যাংকের মাধ্যমে, এবং তার পাওনাও সে আদায় করবে ব্যাংকের মাধ্যমে। এ ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেলকে বা প্রতিষ্ঠানকে জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ প্রদান করে। বাট কত টাকা সে জমার অতিরিক্ত উত্তোলন করতে পারবে, এই পরিমাণটা ব্যাংক সীমাবদ্ধ করে দেয়। ঠিক আছে, এই লাইনটা আন্ডারলাইন করে নাও। সাধারণত যে সকল প্রতিষ্ঠান বছরের কিছু সময় বিক্রয় কমে যায়, হ্যাঁ, সেই সময়ে এ ধরনের উৎস থেকে অর্থ তাদের জন্য একটা বহুল প্রচলিত। হ্যাঁ, উদাহরণ কি বলতে পারবা? মনে করো যে একটা আইসক্রিম ফ্যাক্টরি, এরা সারা বছর তাদের উৎপাদন, গুদামজাতকরণ, ব্যবস্থাপনা এগুলো কাজ সে অর্থ ব্যয় করছে, কিন্তু গ্রীষ্মকাল আসলে তার কি হচ্ছে? আইসক্রিম বিক্রির পরিমাণ বেড়ে যাচ্ছে। তো ওই সময় অর্থায়নের জন্য সেই উৎসটা ব্যবহার করতে পারে। ওই সময় তার অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হতে পারে। সাধারণত অন্যান্য ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হয়, কিন্তু এ ধরনের ঋণের সুদ শুধু তুমি যখন জমার অতিরিক্ত অর্থটা উত্তোলন করলা তখন থেকে তোমার এই সুদটা দিতে হবে। হ্যাঁ, তবে এ ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদী উৎস হতে বেশি হয়, এবং ব্যাংক চাওয়া মাত্রই ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হয়। হ্যাঁ, এই লাইনটাও আন্ডারলাইন করে নাও, তাহলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের আরেকটা বৈশিষ্ট্য কি? এ ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদী উৎস হতে বেশি হয়, এবং ব্যাংক চাওয়া মাত্রই ঋণ গ্রহীতাকে এটা পরিশোধ করতে হয়। আশা করি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা বুঝতে পেরেছ। পরবর্তী স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস ক্ষুদ্র ঋণ। এই ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূর্ণ নিমিত্তে প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণটা কেমন দেখো? কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ঋণ, ক্ষুদ্র ঋণটা প্রদান করা হয়। এই ক্ষুদ্র ঋণ কারা দিচ্ছে? গ্রামীণ ব্যাংক দিচ্ছে, যুব উন্নয়ন ব্যাংক দিচ্ছে, সমবায় ব্যাংকগুলো দিচ্ছে। তারা এই ধরনের ছোট ছোট ঋণ এই সকল ক্ষেত্রে কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনের ক্রয়ের জন্য, হ্যাচারি বা খামার পরিচালনার জন্য প্রদান করে থাকে। এই ঋণগুলো ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয়। এগুলো ছিল আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। আশা করি বুঝতে পেরেছো। এখন আজকের হোমওয়ার্কটা একটু নোট ডাউন করে নাও। বহিঃস্থ তহবিল ব্যবহারে কোনটির পরিমাণ কম হয়? সুদ, প্রদেয়কার, কর, পণ্য, মেয়াদ। ব্যাংক থেকে ঋণ নিলে কোনটি ফেরত দিতে হয়? নগদ, সুদ, আসল, সুদ ও আসল। সুদ ও আসল। স্বল্পমেয়াদী তহবিলের অর্থ কত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাস হয়? 3, 6, 9, 12। বহিঃস্থ তহবিলের উৎসগুলো কি কি? ব্যাংক ঋণ, সঞ্চিত তহবিল, প্রদেয় বিল। নিচের কোনটি সঠিক? আশা করি আজকের যতটুকু আমরা পড়লাম এগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।